আজকে নতুন চ্যাপ্টার হলো গ্র্যাভিটেশন আর মহাকর্ষ। তো প্রথমে একটা কথা বলি, গ্র্যাভিটেশন কথাটা কোথা থেকে এসছে তোমরা বলতে পারবে? গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটেশন কথাটা এসছে। তো গ্র্যাভিটেশন মানে কি? বাংলাতে বলা হচ্ছে মহাকর্ষ, ইংরেজিতে বলা হচ্ছে গ্র্যাভিটেশন। তো প্রশ্নটা যেটা দাঁড়াবে, হোয়াট ইজ গ্র্যাভিটেশন বা মহাকর্ষটা কি? মহাকর্ষ হলো একটা বল, ইটস আ ফোর্স। কার কার মধ্যে অ্যাক্ট করে না, এই মহাবিশ্ব টোটাল ইউনিভার্সের যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে এই বলটা কাজ করবে। খেয়াল থাকবে কথাটা কি বললাম। তাহলে গ্র্যাভিটেশন কি? গ্র্যাভিটেশন ইজ আ ফোর্স অ্যাক্টিং বিটুইন টু পার্টিকেলস ইন দিস ইউনিভার্স। এনি টু পার্টিকেল, যা খুশি হতে পারে। সেটা হতে পারে এই পেনটার সাথে আমার হতে পারে, এই পেনটার সাথে এই পেনটার হতে পারে, এই পেনটার সাথে মোবাইলের হতে পারে, এই পেনটার সাথে ছাদের হতে পারে, বাড়ির হতে পারে, জলের হতে পারে, গাছ, যা খুশি তুমি যা বলবে। যে কোনো দুটো বডির মধ্যে কি হবে, যে ক্রিয়াশীল বল, সেটাই হলো মহাকর্ষ বল। নাম্বার 2, এই মহাকর্ষ বলের প্রকৃতি বা নেচার কি হয়? গ্র্যাভিটেশনাল ফোর্সের যে নেচার, সেটা কি হয়? অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার হয়, অর্থাৎ সেটা আকর্ষণধর্মী বল হয়। অর্থাৎ মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী হয়, দ্যাট ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। যে কোনো দুটো বডির মধ্যে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে, সেটা সবসময় কি হবে? অ্যাট্রাকটিভ হবে। ওকে। নাম্বার 3, হোয়াট ইজ দ্য রিজন অফ অরিজিনেশন অফ গ্র্যাভিটেশন? অর্থাৎ মহাকর্ষ বল সৃষ্টির কারণ কি? কেন হঠাৎ করে দুটো বস্তুকণার মধ্যে মহাকর্ষ বল কাজ করবে? এটা তো আমাদের কাছে সত্যিই একটা বড় চ্যালেঞ্জিং কোশ্চেন, যে কেন খেয়ে বসে কাজ নেই, হঠাৎ করে মহাকর্ষ বল চলে এলো কোথা থেকে? হ্যাঁ, এই মহাকর্ষ বলের উৎসটা কিরকম দেখো। মহাকর্ষ বল আসে একটা কণা থেকে। এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণার মধ্যে এই কণার উপস্থিত আছে। এই কণাটাকে বলা হয় গ্র্যাভিটন নামে এক ধরনের কণা। মনে থাকবে কি বললাম? গ্র্যাভিটন নামে এক ধরনের কণা থাকে। দ্য পার্টিকেল ইজ কল্ড গ্র্যাভিটন। এই ডিউ টু দিস গ্র্যাভিটন পার্টিকেল, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টস বিটুইন টু পার্টিকেলস। অর্থাৎ গ্র্যাভিটন কণার জন্যই, গ্র্যাভিটন পার্টিকেলের জন্যই দুটো বস্তু কণার মধ্যে কি হয়? এই মহাকর্ষ বলটা কাজ করে। মনে থাকবে তো কথাটা কি বললাম? মহাবিশ্বে প্রতিটি বস্তু কণার মধ্যেই এই গ্র্যাভিটন পার্টিকেল রয়েছে, এবং এই গ্র্যাভিটন পার্টিকেলই কি করে? বস্তু কণার মধ্যে কি করে? এই আকর্ষণ বল অর্থাৎ মহাকর্ষ বলটা তৈরি করে। ক্লিয়ার হয়েছে? এই মহাকর্ষ নিয়ে বহু বিজ্ঞানী, বহু সায়েন্টিস্ট বহু শতাব্দী, যুগ প্রাচীন ধরে গবেষণা চালিয়ে গেছে। তাদের মধ্যে অন্যতম কিছু বিজ্ঞানীরা হলেন গ্যালিলিও গ্যালিলি। তোমরা নিশ্চয়ই জানো গ্যালিলিও গ্যালিলি। এরপরেও আরও অনেক সায়েন্টিস্ট আছে, তারাও এগুলো নিয়ে করেছে। এবং আমাদের খুব কমন সায়েন্টিস্টদের মধ্যে অন্যতম উদাহরণ হলেন আইজ্যাক নিউটন, তাই তো? আইজ্যাক নিউটনও এ নিয়ে কাজ করেছিলেন। এছাড়া কি আছে? কেপলার নামে একজন সায়েন্টিস্ট আছেন, সেও করেছিল। ঠিক আছে? তো এরকম অনেক সায়েন্টিস্ট আছে যারা এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষ নিয়ে কাজকর্ম করেছেন। আরও অনেক সায়েন্টিস্ট আছে, আমরা কয়েকজন সায়েন্টিস্টের নাম এখানে বললাম। তো প্রত্যেকেরই ফিল্ড অফ ওয়ার্ক আলাদা আলাদা ছিল গ্র্যাভিটেশন নিয়ে। ইনফ্যাক্ট এই মহাকর্ষ নিয়ে আরও গবেষণা এখনও চলছে, তবে লিটল বিট ডিফারেন্ট, অনেক অ্যাডভান্স লেভেলের গবেষণা চলছে। যে গ্র্যাভিটেশনের পরে যে ওয়েভস আছে, তাকে আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভ বলে, তার ডিসকভারি করার চেষ্টা চলছে। কারণ গ্র্যাভিটেশনাল ওয়েভটা খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গ হয়। এই এত ছোট তরঙ্গকে ডিটেক্ট করার মেশিন আবিষ্কার করা খুব ডিফিকাল্ট। তো সেটা নিয়েও এখন কাজকর্ম চলছে বর্তমানে। অনেকটা সফলতাও পেয়েছে, আমাদের ইন্ডিয়াতেও পেয়েছে। তো তাহলে মহাকর্ষ মানে আমরা বুঝলাম মহাবিশ্বে দুটি বস্তুকণা, দুটো পার্টিকেলের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। সো অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু পার্টিকেলস ইন দিস ইউনিভার্স। তাহলে এটাকে যদি আমরা ডায়ামেট্রিক্যালি ভাবি, তাহলে কীভাবে ভাববো? ধরো মহাবিশ্বে আমাদের কাছে যে কোনো দুটো বস্তুকণা রয়েছে। ধরো এই দুখানা আমাদের কাছে বস্তুকণা রয়েছে, ঠিক আছে? প্রথম বস্তুটা হলো এ বস্তু, আর দ্বিতীয় বস্তুটা মনে করো আমাদের কাছে আছে বি বস্তু। এখন এই দুটো বস্তুর প্রত্যেকটা বস্তুকণার কি থাকে? একটা ভর থাকে। তাহলে আমরা ধরে নিতে পারি প্রথম বস্তুকণার ভর মনে করো m1, আর দ্বিতীয় বস্তুকণার ভর মনে করো m2। আর এই বস্তুকণা দুটোর যে কেন্দ্র, এই কেন্দ্রটা নিয়ে অনেকের সমস্যা থাকে। আমি স্পেসিফিক্যালি একটা কথা বলে দিচ্ছি, এখানে কেন্দ্র বলতে কি বোঝায়? তাদের ভর কেন্দ্রের কথা বোঝায়, সেন্টার অফ মাস। সো আমরা এদের দুজনের যে ভরকেন্দ্র, তাদের মধ্যে একটা দূরত্ব নেব। এদের মধ্যবর্তী দূরত্ব বলতে ভরকেন্দ্রদ্বয় মধ্যবর্তী দূরত্ব। সো উই আর টেকিং হিয়ার দ্য ডিস্টেন্স বিটুইন টু সেন্টার অফ মাসেস। ওকে, এই বডি আর এই বডির যে সেন্টার অফ মাস, তাদের মধ্যেকার দূরত্বটাকে আমরা এখানে ক্যালকুলেশন করছি। এই দূরত্বটাকে আমরা কত নিচ্ছি? ধরো এই দূরত্বটাকে আমরা আর নিচ্ছি, স্মল আর যদি নিয়ে থাকি। ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটছে? তাহলে বস্তুকণা দুটোর মধ্যবর্তী দূরত্ব
যদি স্মলার হয় এবং বস্তুকণা দুটির ভর যদি m1 এবং m2 হয়, তাহলে কি ঘটনা ঘটবে? এটা m1, এটা m2। তাহলে এই দুটো বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলের মান কত হয় না, মহাকর্ষ বল সর্বদা দেখা যায় এই যে বস্তুকণা দুটির যে ভর তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। ক্লিয়ার? তাহলে এই যে বস্তুকণা ধরলাম এ বডি আর বি বডি, তাদের মাস কত কত, m1 আর m2, এই m1 আর m2 প্রোডাক্টের সঙ্গে এফটা কি হয়, প্রপোর্শনাল হয়। সো এফ ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ masses অফ দ্য পার্টিকেলস m1 and m2। ক্লিয়ার? নাম্বার 2, এই বস্তুকণাদের মধ্যবর্তী যে দূরত্ব, দ্য ডিস্টেন্স ইন বিটুইন টু বডিজ বা টু পার্টিকেলস, এই যে দূরত্বটা পেলাম এর বর্গের ব্যস্তানুপাতিক হয়, ইনভার্সলি স্কোয়ার এর সঙ্গে প্রপোর্শনাল হয়। এটা কত হবে, 1/r², এর সাথে কি হয়, প্রপোর্শনাল হয়। মনে থাকবে কথাটা কি বললাম? তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, এই মহাবিশ্বে যে কোনো দুটো পার্টিকেলস এ অ্যান্ড বি সেপারেটেড বাই ডিস্টেন্স আর ডিস্টেন্সে তারা সেপারেট রয়েছে। সেন্টার অফ মাসের মধ্যে ডিস্টেন্স বললাম, ভরকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এদের দুজনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মানটা কার কার উপর ডিপেন্ড করছে না, দুজনের ওপর। এই বস্তুকণাদের যে মাস, তাদের যে ভর m1 আর m2, এদের প্রোডাক্ট মানে গুণফলের সাথে সমানুপাতিক হয়, প্রপোর্শনাল হয়। আর ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে, অর্থাৎ ব্যস্তানুপাতিক কার সাথে হয় না, এদের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো আর স্কোয়ারের সঙ্গে কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। এখন এই দুটোকে যদি আমরা একসাথে ক্যালকুলেট করি তাহলে কত হবে, এ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইড বাই কত হবে, r², এটাই হবে। তো আমরা জেনারেলি প্রপোর্শনাল সাইনটাতে থাকতে একটু আমাদের মন চায় না, আমরা অভ্যস্ত নই। আমরা কি করি, প্রপোর্শনাল সাইনের জায়গায় একটা ইকুয়াল সাইন আমরা ইউজ করার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমরা ইকুয়াল সাইনের কথা ভাবি, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, এই কনস্ট্যান্টটা কি বলা হয় জানো, এই কনস্ট্যান্টটাকে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়। সো হিয়ার ইজ দ্য কনস্ট্যান্ট ক্যাপিটাল জি। মনে থাকবে, এই ক্যাপিটাল জি হলো আমাদের এখানকার কনস্ট্যান্ট। এই ক্যাপিটাল জি কে কি বলা হয় না, ক্যাপিটাল জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমাদের ফাইনালি ফর্মুলাটা কি দাঁড়ালো, আমাদের ফর্মুলাটা দাঁড়ালো দুটো পার্টিকেলের মধ্যে ক্রিয়াশীল বা যে মহাকর্ষ বল, gravitational force between two particles F is g m1 m2 by r²। এই gটা হলো একটা কনস্ট্যান্ট, g is a constant, একে কি বলা হয়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বাংলায় বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মনে থাকবে, এই g কে কি বলা হয়, g কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এটাকে বাংলায় আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, ইংরেজিতে কি বলা হয়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কনসেপ্ট ক্লিয়ার? খেয়াল থাকবে তো। তাহলে আমরা দেখে নিলাম যে মহাবিশ্বে যে কোনো দুটো পার্টিকেল, ইউনিভার্সে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে অ্যাক্টিং যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার ভ্যালু হয় এটা। এত কিছু পড়ার পর শেষে একটা কথা বলি, এই জিনিসটা কে তৈরি করেছিল জানো, কে ইনভেন্ট করেছিল, আইজ্যাক নিউটন। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এটাকেই নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়। মনে থাকবে? তাহলে এই পুরো এত যে কাহিনী ইতিহাস বললাম, এটা কে ডিসকভার করেছিল, স্যার আইজ্যাক নিউটন, এবং তার নাম অনুসারে এটাকে নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়, ইংরেজিতে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে এই পুরো জিনিসটা কে ডিসকভার করেছিল, পুরোটা ইনভেন্টেড বাই স্যার আইজ্যাক নিউটন। মনে থাকবে, এটাকে আমরা কি বলবো, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, বাংলায় বলবো নিউটনের মহাকর্ষ সূত্র। কারোর কি কোনো ডাউটস আছে, একটুখানিতে নোট করে নাও। এবার আমরা নিউটনসের ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, এফ ইকুয়াল টু জি বড় এম ছোট এম বাই r²। এটা থেকে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ আমি এখানে একটা পার্টিকেলের মাসকে বড় এম ধরেছি, একটা পার্টিকেলের মাসকে ছোট এম ধরেছি। ওকে, তাহলে আর ডিস্টেন্সটা সেমই রেখেছি। তার মানে আমি যদি একটা ডায়াগ্রাম পাশে একটা ছোট করে এঁকে দিই, এইটা হলো বড় এ, এটা হলো ছোট এম, আর এদের ইন বিটুইন ডিস্টেন্স হলো r। আমি সেই জন্যই ফর্মুলাটা লিখেছি। তো প্রথম যে প্রশ্নটা করব, মহাকর্ষ বলের একক কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, কেউ বলতে পারবে? কমন সেন্স লাগালেই বোঝা যায়, তুমি উচ্চারণ করছো মহাকর্ষ বল, তাহলে বলের একক তো একটাই হয়, আইদার নিউটন অথবা ডাইন। তাই মহাকর্ষ বলের একক হয় ডাইন অথবা নিউটন। ওকে, সো ইউনিট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডাইন অর নিউটন।
নাম্বার 2, আমাদের এইবারের পার্টিকুলারলি পয়েন্ট অফ ইন্টারেস্ট কাকে নিয়ে না জি কে নিয়ে। জি ইজ কল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে আমরা মহাকর্ষ ধ্রুবক বলছি। তাহলে জি ইকুয়াল টু কত হয়, এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই বড় এম ইন্টু ছোট এম, এটাই হয় এর ভ্যালুটা। এখন প্রশ্নটা যেটা দাঁড়াবে যে জি এর ডেফিনেশন বা মহাকর্ষ ধ্রুবকের ডেফিনেশন বা ডেফিনেশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কি হতে পারে। তো এটার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি, আমরা যেসব মেজারেবল কোয়ান্টিটিগুলো আছে তাদেরকে আমরা ওয়ান বা ইউনিট ধরে নিই। কে দেখো তুমি ভরগুলোকে মেজার করতে পারো, তার মানে আমরা বড় এম আর ছোট এমকে যদি আমরা 1 ইউনিট নিই, অর্থাৎ যে দুটো মাস পার্টিকেলকে আমি নিচ্ছি, যে দুটো কণাকে আমরা নিচ্ছি তাদের ভরকে আমরা কত দিচ্ছি 1 একক, আমরা ইউনিট মাস কনসেপ্টকে কনসিডার করছি। তাহলে এম আর এম যদি 1 ইউনিট হয় আর ওদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটাও যদি 1 ইউনিট হয়, কি বললাম কথাটা, যে দুটো মাস পার্টিকেলকে আমরা নিয়েছি তাদের মাস কত 1 একক মানে 1 একক, আর মধ্যবর্তী দূরত্ব কত নিয়েছি 1 একক 1 ইউনিট। সো আমরা কি করলাম, মাসগুলোকে 1 ইউনিট ধরলাম আর ওদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটাকেও যদি আমরা ইউনিট ধরি, যদি 1 ধরি, তাহলে সবকটা যদি 1 হয় তাহলে জি ইকুয়াল টু কত হবে এফ। তার মানে এক্ষেত্রে যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুইভ্যালেন্ট কি হবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ মহাকর্ষ বল আর মহাকর্ষ ধ্রুবকটা সমান হবে। তাহলে আমরা ডেফিনেশন কি দিতে পারি, বাংলায় বলতে পারি একক ভরের দুটি বস্তুকণার পরস্পরের থেকে একক দূরত্বে থাকলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে তাকে আমরা কি বলবো মহাকর্ষ ধ্রুবক বলবো। তো এটা একক ভরের দুটি বস্তুকণা পরস্পরের থেকে একক দূরত্বে থাকলে ওদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে তাকে আমরা কি বলবো মহাকর্ষ ধ্রুবক। ইংরেজিতে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন টু ইউনিট মাস particles separated by unit distance. Okay, unit mass particles separated by unit distance, এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করবে সেটা কি আমরা কি বলবো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই ডেফিনেশনটা তোমরা ভালো করে পড়বে, পরীক্ষা অনেক সময় এই ডেফিনেশনটা দেয়, আমি এখানে লিখে দিচ্ছি এই ডেফিনেশনটা তোমরা পড়বে, জি এর ডেফিনেশন অফ জি। নাম্বার 2, ইউনিট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। ইউনিট অফ জি ভেরি 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 ইম্পর্টেন্ট। জি এর একক কি হয়, তো আমরা দুটো সিস্টেম জানি, একটা হলো সিজিএস সিস্টেম, একটা হলো এসআই সিস্টেম, এই দুটোতেই আমরা বার করব। দেখো যদি আমরা সিজিএস সিস্টেমে যাই তাহলে ইউনিট কি হবে, ডেফিনেটলি জি মানে কত ফোর্সের ইউনিট ইনটু কত হবে ডিস্টেন্সের স্কোয়ার, আর নিচে কত আছে দুটো মাস, তাহলে মাস ইউনিটের স্কোয়ার। তাহলে সিজিএস এ ফোর্সের ইউনিট কত হয় ডাইন, সাথে ডিস্টেন্সের স্কোয়ার, তারপরে ডিস্টেন্স হয় সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইনটু নিচে কত আছে গ্রাম ইনটু গ্রাম, গ্রাম স্কোয়ার, নিচে গ্রাম স্কোয়ার থাকলে উপরে গেলে কত হবে গ্রাম টু দি পাওয়ার -2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা ইউনিটটা কি করলাম, আমরা করলাম ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2, এটা যেন একটুখানি মাথায় থাকে। ক্লিয়ার হয়েছে কথাটা কি বললাম? যদি আমরা এসআইতে করি ডাইনটা হবে নিউটন, সেন্টিমিটার স্কোয়ার হবে মিটার স্কোয়ার, আর গ্রামটা হবে কেজি টু দি পাওয়ার -2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা টোটাল কি কি জিনিস পড়লাম, আমরা ইউনিট অফ জিটা দেখে নিলাম কত হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2 ইন সিজিএস, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 ইন এসআই। কারোর কোনো ডাউটস থাকলে বলতে পারবে, নেই তো? যদি ডাউটস না থাকে তাহলে আমি সবসময় নতুন কোনো টার্ম পড়ালে একটা প্যারামিটার পড়াই, সেটা হলো ডাইমেনশন, তাই তো, মাত্রা। তাহলে নেক্সট আমরা কি করব, ডাইমেনশন, ডাইমেনশন করব। বাংলায় কি বলছি এটাকে, বাংলায় বলা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রা কি হবে, কার মাত্রা বার করব, জি এর মাত্রা। তাহলে আমরা যদি জি এর মাত্রা বার করতে চাই তাহলে কি করব, অবভিয়াসলি এই ইকুয়েশনে মাত্রা বার করলে এদের সবার মাত্রার সঙ্গেই ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমরা উপরে কত লিখব এফ, আর কি হবে আর স্কোয়ার ডিভাইড বাই কত হবে এম ইনটু এম, এটাই হবে। তুমি এবার ক্যালকুলেশন করে দেখো এফ মানে কত হয়, এফ এর ডাইমেনশন অফ ফোর্স, ফোর্সের ডাইমেনশন কত হয় এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু ডিসটেন্স মানে হলো এল স্কোয়ার, আর মাস মানে হলো এম ইনটু এম মানে এন স্কোয়ার। তো তুমি এবার ক্যালকুলেশন করো, তাহলে ফাইনাল ডাইমেনশন অফ জি কত হবে এন স্কোয়ার, উপরে আছে এম, কাটাকাটি করলে হবে এম টু দি পাওয়ার -1, দেখো এল আর এল স্কোয়ার এল কিউব হবে t to the power -2, so it is the final dimension of g। তাহলে g এর মাত্রা কি হলো n to the power -1 l cube t to the power -2।
একটা কথা বলে দিচ্ছি, এই কোশ্চেনটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম অলসো। মনে থাকবে, এই মাত্রাটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, এমসিকিউ তে জিজ্ঞেস করে, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা লেখো, রাইট ডাউন দ্য ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, করে ফলো এটা। এবার নেক্সট কোশ্চেন হলো জি, মহাকর্ষীয় ধ্রুবক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একে আমরা সার্বজনীন ধ্রুবক বলে থাকি। জি ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কোশ্চেন ইজ হোয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট। জি কে কেন সার্বজনীন ধ্রুবক বলা হয়? তোমরা জানো ইউনিভার্সাল বা সার্বজনীন এই কথাটা কখন ইউজ করা হয়? সবার ক্ষেত্রে হয়। তুমি তো ফিজিক্স পড়তে এসে আজকাল অনেক কনস্ট্যান্টের কথা শুনেছো, কারুর নামের আগে সার্বজনীন কথাটা শুনেছো? হ্যাঁ শুনেছে, একজনের আগে কেমিস্ট্রিতে ক্যাপিটাল আর, রিয়েল গ্যাস কনস্ট্যান্ট ক্যাপিটাল আর ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওর নামের আগে ইউনিভার্সাল আছে। আর একটা আজকে শুনলে জি, যেটাকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলছি বা মহাকর্ষ ধ্রুবক বলে থাকি। ইউনিভার্সাল, সার্বজনীন, এই সার্বজনীন কথাটা কিন্তু খুব টাফ ওয়ার্ড। এটা কেন আমরা ইউজ করি জানো? সার্বজনীন বা ইউনিভার্সাল কথাটা তখনই ইউজ করব যে কনস্ট্যান্ট ইউনিভার্সে যে কোনো জায়গায় গেলেই তার ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, তাকে আমরা সার্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলে থাকবো। মনে থাকবে, ইউনিভার্সাল কনস্ট্যান্টকে ইউনিভার্সে যে কোনো জায়গায় নিয়ে গেলে তার ভ্যালু চেঞ্জ হয় না। মনে থাকবে তো, জি এর ভ্যালু ইউনিভার্সে যে কোনো জায়গায় নিয়ে যাও সেম থাকে। তো কোশ্চেন ইজ ওয়াই দ্য ভ্যালু অফ জি ইজ কনস্ট্যান্ট, কেন জি এর ভ্যালু তো সর্বদা কনস্ট্যান্ট থাকে। খুব মাথা ঠান্ডা করে দেখো, জি এর ইকুয়েশনে আমরা দেখেছিলাম জি কার কার উপর ডিপেন্ড করে, তাহলে জি ইজ ইকাল টু ছিল এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ইন্টু এম। অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা হয় যে তাহলে তো জি এফ এর উপর নির্ভর করে, কখনোই নয়। এফটা কি? এফটা তো দুটো বডির, দুটো পার্টিকেলের মধ্যে ক্রিয়াশীল বল, মহাকর্ষ বল। এটা তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে, বলের মানটা তোমাকে বার করতে হবে। বলের ওপর কি কেউ নির্ভর করে? ওই বলটা কি কেউ দেয় না? ওদের মধ্যেকার অ্যাট্রাকশন ফোর্স। So F is the force of attraction between two particles. We have to calculate F. Okay, we have to calculate F. আমরা F এর উপর G কখনোই ডিপেন্ড করে না, বরং F G এর উপর ডিপেন্ড করে। বাট এই যে তিনটে টার্ম আমি এখানে মেনশন করছি, বড় M, ছোট m আর R স্কোয়ার, এরা তো ইন্ডিপেন্ডেন্ট টার্ম। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন টার্ম। কোনো বস্তুর ভর সর্বদা কি হয়? ধ্রুবক হয়। এবং পৃথিবী ইউনিভার্সে যে কোনো জায়গায় নিয়ে গেলে মাস অলওয়েজ কি হয়? কনস্ট্যান্ট হয়। তার মানে এই জি এর ভ্যালুটা কার কার উপর ডিপেন্ড করে? জি কার কার উপর ডিপেন্ড করে? মাসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বস্তু কণার ভরের উপর সর্বদা ডিপেন্ড করে। আর কার উপর নির্ভর করে? ওদের মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স, দূরত্ব। ঠিক বললাম তো? তার মানে জি এর মানটা কেবলমাত্র দূরত্ব এবং বস্তুর ভর এই দুটোর উপর ডিপেন্ড করে। একটা কমন সেন্সে ভাবো, এই দুটো পেনকে আমি আজকে এই রকম দুটো পেনকে আমি পাশাপাশি রাখলাম, এই সিচুয়েশনটা, এদের মাস আর চেঞ্জ হবে না তো? এদের ভর চেঞ্জ হবে না? এদের মধ্যে দূরত্ব চেঞ্জ হবে না? আমি যদি এই সিস্টেমকে এইভাবে ধরে নিই, আমি যদি জুপিটারে চলে যাই, বৃহস্পতিতে চলে যাই, তাহলে এইগুলোর মাসের কি চেঞ্জ হবে? এদের মধ্যেকার ডিস্টেন্সের চেঞ্জ হবে না তো? তাহলে জি কেবলমাত্র মাস আর ডিস্টেন্সের উপর নির্ভর করে, যেটা একবার ফিক্স করে দিলে কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই জি ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট। আরো স্পেসিফিক্যালি জি কে তুমি যে কোনো মিডিয়ামে নিয়ে যাও কেন, যে কোনো মাধ্যমে, মানে এয়ার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, জল মাধ্যম, বায়ু মাধ্যম, তুমি যেখানে খুশি নিয়ে যাও না কেন, যে কোনো মিডিয়ামে নিয়ে যাও না কেন, জি কেবলমাত্র মাসের উপর ডিপেন্ড করবে আর ডিস্টেন্স, দূরত্ব আর ভরের উপরই নির্ভর করবে, অন্য কিছুর উপর নির্ভর করবে না জি। ওকে, দ্যাটস ওয়াই জি ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট। জি কে বলা হয় সার্বজনীন ধ্রুবক। বোঝাতে পেরেছি কথাটা কি বললাম? এই টপিকের কম্প্যারিজনে লোকজন কুলম্বস ল বা কুলম্বের সূত্রকে একটু টেনে আনে। কিভাবে টানে? কুলম্বের সূত্র তোমরা অনেকেই ক্লাস 9-এ পড়েছো বা অনেকে ক্লাস 10-এও কিছু কিছু জায়গাতে রেখেছো, যে কি ছিল না, দুটো বিন্দু আধান, দুটো পয়েন্ট চার্জ, একটা ছিল Q1, একটা হলো Q2, এগুলোকে আমরা বলছি পয়েন্ট চার্জ। এদের মধ্যেকার ডিস্টেন্স যদি আর থাকে, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে, ফোর্স অফ রিপালশন হতে পারে, অর্থাৎ আকর্ষণ বল হতে পারে, আবার বিকর্ষণ বল হতে পারে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হয়? তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, যেটাকে আমরা আকর্ষণ বল, বিকর্ষণ বল, যা খুশি হতে পারে, এটা কি হয়? এটা হয় একটা কনস্ট্যান্টের সাথে ইনটু Q1 Q2 বাই R স্কয়ার।
এই যে কনস্ট্যান্টটা এখানে আসে, এই কনস্ট্যান্টটার ভ্যালুকে কখনোই আমরা ইউনিভার্সাল বলি না, কারণ এই কনস্ট্যান্টটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। এটা কার উপর ডিপেন্ড করে? মিডিয়ামের উপর ডিপেন্ড করে। এয়ার মিডিয়াম হলে এর ভ্যালু একরকম হবে, যদি আমরা ওয়াটার মিডিয়ামে যাই আর এক রকম ভ্যালু হবে এই কনস্ট্যান্টের। তাই এ যেহেতু মিডিয়ামের উপর ডিপেন্ড করে, তাহলে একে আমি এখান থেকে অন্য জায়গায় যে মিডিয়ামে নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে কে এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশনও কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাই এটাকে আমরা কখনোই ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলি না, মনে থাকবে। তবে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আজকে বলতে চাই, এটা অনেকেরই মাথায় ঢোকে না। গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্বিয়ান ফোর্স, এদের মধ্যে কে বেশি স্ট্রঙ্গার বলতে পারবে? এই কোশ্চেনটা আমি এখানে থ্রো করছি। গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাকে আমরা মহাকর্ষ বল বলছি, এফ অফ জি, আর কুলম্বিয়ান ফোর্স যেটাকে আমরা এফ সি বলছি, এদের মধ্যে কে বেশি স্ট্রঙ্গার বলতে পারবে? কে বেশি শক্তিশালী? কুলম্বীয় বল বেশি শক্তিশালী না মহাকর্ষ বল বেশি শক্তিশালী? ইজ কুলম্বিয়ান ফোর্স ইজ স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স? কে বলতে পারবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু বড় বড় প্ল্যানেট, বড় বড় স্টার সবার মধ্যে অ্যাক্ট করে, সবাইকে ধরে রেখেছে, অ্যাক্ট করছে। আর কুলম্বিয়ান ফোর্স তো অ্যাটমসদেরকে নিয়ে, অ্যাটমসে। কুলম্বিয়ান ফোর্স তোমরা কোথায় শুনেছো? অ্যাটমসে পড়েছো না? কেমিস্ট্রি অ্যাটমসে আমরা পড়েছি কুলম্বিয়ান ফোর্স। তাহলে এদের দুজনের মধ্যে কে বেশি স্ট্রঙ্গার? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ মোর স্ট্রঙ্গার। ইট ইজ 100% রং। গ্র্যাভিটেশনাল ফোর্স কোনোদিনই স্ট্রঙ্গার হয় না। তুমি মাথা ঠান্ডা করে দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স ইউনিভার্সে যে ম্যাক্রোস্কোপিক বডি আছে, ম্যাক্রোস্কোপিক মানে যেগুলোকে বড় বড় বস্তু আমরা দেখতে পাই, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে। একটা আর্থ আর একটা সান, এদের মধ্যে হিউজ ডিস্টেন্স আছে। আমি মানলাম তাদের মাস প্রচুর, কিন্তু তুমি ভুলে যেও না যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স এ অলওয়েজ ডিস্টেন্সের সঙ্গে ইনভার্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়। তার মানে ডিস্টেন্স যত ইনক্রিজ করবে, ভ্যালু অফ ফোর্স তত কি হবে? ডিক্রিজ করবে। তাহলে সান আর আর্থের মধ্যে ডিস্টেন্স কি কম না বিশাল? বিশাল ডিস্টেন্স। তাহলে বিশাল যদি ডিস্টেন্সের মান বিশাল হয়, তাহলে তার স্কোয়ারের ভ্যালুটা আরো বিশাল হবে। তাহলে 1/স্কোয়ার মানে তাহলে ফোর্সের ভ্যালু কি হবে? আরো কম হবে। মনে থাকবে? সরি, দুটোই তাই, এও আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এও আর স্কোয়ার। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ তুমি ভাবো আমি বেশি কিছু না, আর্থ থেকে সান অনেক ব্যাপার আমি এই দুটো পেন দিয়ে বোঝাতে পারি। এই দুটো পেনকে যদি পাশাপাশি রাখি, এদের মধ্যে যে ডিস্টেন্স আছে তার যদি স্কোয়ার বার করে আমরা ক্যালকুলেশন করি, তাহলে যা গ্র্যাভিটেশনাল ফোর্স পাবো। কুলম্বিয়ান ফোর্স কার মধ্যে কাজ করবে? অ্যাটমস আর ইলেকট্রন। ইলেকট্রনিক ডাইমেনশন কত হয়? 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -9, এতটা ছোট ডিটেলস হয়। তাহলে আর এর মান যত ছোট হবে, ডিস্টেন্সের ভ্যালু যত ছোট হবে, তার স্কোয়ার আরো ছোট হবে। তাহলে এইটা যত ছোট হবে, এই ফোর্স কত হবে? তত স্ট্রঙ্গার। মনে রাখবে। সো অলওয়েজ মনে রাখবে, কুলম্বিয়ান ফোর্স ইজ ভেরি মাচ লার্জার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং এটা এক্সপেক্টেড ধরে নেওয়া হয় কুলম্বিয়ান ফোর্স ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন দিস ইউনিভার্স। এই ইউনিভার্সের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্স হলো কুলম্বিয়ান ফোর্স, যেটা দুটো অ্যাটমিক ডাইমেনশনে কাজ করে, এবং এই কুলম্বিয়ান ফোর্সের জন্যই এই মলিকুলস পার্টিকেলসগুলো বাইন্ড করে এরকম করে ধরে থাকতে পারে। ওয়ান কাইন্ড অফ নিউক্লিয়ার ফোর্স, মনে থাকবে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো উইকার ফোর্স, সব থেকে হিসাব মতন উইকেস্ট ফোর্স হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, সবচেয়ে দুর্বল। মনে থাকবে। এইটাই অনেকের মধ্যে, বড় বড় জিনিসকে ধরে রাখে তারা শক্তিশালী হবে না। বড় বড় জিনিসকে ধরে রাখলে তো হবে না, ডিস্টেন্সের ব্যাপারটা তো তোমাকে দেখতে হবে। ডিস্টেন্স যত বেশি হবে, ফোর্সের ভ্যালু তত ডিক্রিজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা এই অবধি আজকে কমপ্লিট করলাম।